নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। আমরা যখন আজকে আইএসএল এর ১ম ম্যাচটার পরে ইস্ট বেঙ্গলের খেলা নিয়ে সমালোচনা করছি, তখন সেই জায়গায় দাঁড়িয়ে কোচ কার্লোস পুরোহিতের একটা বড় ভূমিকা রয়েছে। কোচ কতটা নিজের ভূমিকা পালন করছেন। এটা বলা হয় যে কোচ ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ অর হার টিম। কিন্তু যুক্তিটা হলো এই যে এবারে ইস্ট বেঙ্গলের গত ৫ বছরের সেরা দল তৈরি হয়েছে। সমস্ত জায়গাতে খেলোয়াড় এবং বাড়তি খেলোয়াড় রয়েছে ২-১টা জায়গা ছাড়া। আমাদের বিচারে ইস্ট বেঙ্গল প্রায় ৮৫-৯০% কমপ্লিট টিম এবং এবছরে ইস্ট বেঙ্গলে প্রি-সিজন শুরু হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে ১ম। তা সত্ত্বেও কেন এই ধরনের খাপছাড়া পারফরম্যান্স? ডুরান্ডেও আমরা দেখেছি, আইএসএলেও আমরা দেখলাম। একটা সেনাবাহিনীর দল আর একটা আই লিগের শেষের দিকের দল, এই দুটো দলের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের পারফরম্যান্স ভালো। কিন্তু আরেকটি আই লিগের দল যাদের কাছে আমরা কোয়ার্টার ফাইনালে হেরেছি এবং আইএসএল এর ১ম আমরা ব্যাঙ্গালোরের মতো দলের কাছে হারলাম। আমাদের পারফরম্যান্স আপ টু দ্য মার্ক নয়। দুটো ম্যাচ আমরা হেরেছি কিন্তু ভালো ফুটবল উপহার দিতে পারিনি, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন এরকম হচ্ছে? কোচ বদল কি কোনো সলিউশন আনবে? নাকি কার্লোস পুরোহিতকে বুঝিয়ে দেওয়ার সময় হয়েছে এইটা ইস্ট বেঙ্গল এরকমভাবে খেলে না। আমরা এই নিয়ে আলোচনা করব। আমার সহকর্মী আরেকটি রয়েছেন সঞ্জীব দা অ্যাজ ইউজুয়াল এবং বিজয় রয়েছেন। ওয়েলকাম আপনাদের। আমি প্রথমেই চলে যাব সঞ্জীব দার কাছে। সঞ্জীব দা, আপনি জানেন চারিদিক থেকে সমালোচনা হচ্ছে কোচের। এই বিষয়টা আপনি যখন দেখেন, কোচকে কি সতর্ক করার সময় হচ্ছে? আপনার কি মনে হয়? দেখো ধরুন, আমি সোশ্যাল মিডিয়ায় একটা জায়গায় পড়লাম কালকে, কোনো একটা ফ্যান ক্লাব সেটা নাকি কার্লোসকে কড়া ভাষায় লিখেছে, এটা দেখলাম আমি একটা জায়গায়। এবং আমি সে কথাটা কিন্তু অনেকদিন ধরেই বলি দেবময়, কারণ আমি আগে থেকে ফুটবল খেলা দেখি না, আমি অনেকদিন ধরেই দেখি, আমি জানি কিন্তু কি হতে পারে। এবং তোমাকে এটাও আমি বলেছিলাম যে কার্লোস গতবার যা খেলেছিল সেটা আমার পছন্দ হয়নি। এবং কার্লোস এই ডিফেন্সিভ ফুটবল খেলার জন্য আমাদের এত মানে ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হচ্ছে। ডিফেন্সিভ ফুটবল খেলে আজ অব্দি কেউ ম্যাচ জেতেনি। ইংরেজিতে একটা কথাই আছে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো কার্লোস কোয়াদ্রাদের কিন্তু এখান থেকে বেরোনো উচিত। যদি বেরোতে না পারে তাহলে কিন্তু যদি সিচুয়েশন ডিমান্ড করে, বেলটা ক্যাট, ডু ইট নাও। এবং 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 সবচেয়ে বড় কথা, একটা ম্যাচ খেলেছি, একটা ম্যাচের পারফরমেন্স আমার ভাই ভালো লাগেনি। ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের মতো খেলতে আমি দেখিনি। ইস্টবেঙ্গল খেলবে ডমিনেটিং ফুটবল, ইস্টবেঙ্গল প্রেসারাইজ হয়ে খেলবে, ইস্টবেঙ্গল ভয় পাবে, তাহলে ইস্টবেঙ্গল চাষি পড়ে গেল। প্লেয়ারদের দোষের থেকেও প্লেয়ারদের দেখো, প্লেয়াররা প্লেয়ারই থাকে। কোচ যে ইয়েতে ফিলোসফিতে টিমটাকে খেলাচ্ছে, সেটা কোনো ফিলোসফি হতেই পারে না। ইস্টবেঙ্গলের জন্য তো নয়, এই জার্সিটার জন্য নয়। এই জার্সিটাকে বলা হয় ফায়ার। ইস্টবেঙ্গলের খেলে ফায়ার কোথায়? ইস্টবেঙ্গলকে ডমিনেট করবে, ইস্টবেঙ্গলকে ডমিনেট করবে, সেটা দেখতে আমাদের ভালো লাগবে? আমার তো ভাই লাগবে না। আমি ইস্টবেঙ্গলকে, উনি মর্গানের সঙ্গে তুলনা করলেন সেদিন, আমরা বেশি ম্যাচ জিতিয়েছি, মর্গান কোনোদিন ডিফেন্সিভ ফুটবল খেলেনি। মর্গান যদি স্ট্যাটিস্টিক ঘাটো, আমাদের কনসিস্টেন্সি এত ভালো ছিল যে আমরা কোনোদিন ডিফেন্সিভ, আমরা ওখানে ডমিনেটিং ফুটবল খেলতাম। আমরাই ১ নম্বর টিম ছিলাম ওই 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 ১০ থেকে ১২ অব্দি, আমাদেরকে ডমিনেট করতে পারেনি। ডমিনেশন কোথায়? ম্যানেজমেন্টের উচিত, একটা খেলা আমরা খেলে এসেছি, আজকে হয়তো আমরা এসেছি, জানি না এসেছি না আসবো জানি না, কালকে একটু রেস্ট ডে, সময় নষ্ট না করে কালকেই বসা উচিত। আমরা এটা চাইছি, এটা আপনি খেলুন, বলতে হবে কোচকে।
লাল চুলুঙ্গা লেফট ব্যাক, কোন যুক্তিতে লাল চুলুঙ্গা রান পাইপ আছে, বা পায়ে খেলতে পারে না সে লেফট ব্যাক? টিম কি নামালেই হলো নাকি? এ কি গণেশ স্পোর্টিং ক্লাব? না কার্তিক ফুটবল ক্লাব? ইস্টবেঙ্গল ক্লাব, ইস্টবেঙ্গল রেজাল্ট চায়। ইস্টবেঙ্গল খেলছে স্পিরিটেড ফুটবল, পজিটিভ ফুটবল, ডাইনামিক ফুটবল, যেটা দেখার জন্য লোক ভিড় করবে, সবাই বলবে মুখে মুখে ইস্টবেঙ্গল কি খেলছে, লোকে মেসমারাইজ হয়ে যাবে। উল্টে কি করছে, একটা টিমকে অ্যালাউ করছে ডিফেন্সিভ অব্দি, আমরা দাঁড়িয়ে আছি পেনাল্টি বক্সে, ওরা আমাদের পেনাল্টি বক্সে খেলে যাচ্ছে, আমরা কি বলবো, কি খেয়েছি, শিখিয়েছে ভাই, ট্রেনিং হচ্ছে আমি জানি না। 10 মিনিটে কালকে যেটা বিজয় বলছিল 21 মিনিটে 3টে হলুদ কার্ড, আমরা কি মারামারি করতে পেরেছি? কোচকে ভাই, একটা ম্যাচ হয়েছে এখনই, আমি তো রিকোয়েস্ট করবো ম্যানেজমেন্টের কাছে, এবং স্পেশাল রিকোয়েস্ট টু নিতুদা, আপনি এখনই হ্যান্ডেল করুন, 2 ম্যাচ 3 ম্যাচ 4 ম্যাচ হয়ে যাওয়ার পর না, এখনই ধরতে হবে, এখনই বোঝান ইস্টবেঙ্গল ক্লাব কি চায়, শুধু ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টাররা কি চায়। অ্যাগ্রেসিভলি খেলুন, 3 পয়েন্ট ঘরে আনুন, নইলে ডট ডট ডট। মিউট দেবো না, আমি মিউট আছে। একদম আমি স্ক্রিনের কোনাকুনি চলে যাবো রাজস্বীর কাছে। রাজস্বীকে আমি জানতে চাইবো, কোচ তাকে সতর্ক করেও কি কোনো লাভ হবে? কোচ একটা নিজের প্লেইং স্টাইলে খেলছে যেটা বিরক্তিকর, অবদমিত ফুটবল খেলা হচ্ছে। এবং সব থেকে বড় কথা, আমি আজকে দেখলাম সঞ্জীবদা যেটা বলছিল, একটি ফ্যান ক্লাবের আমি দেখলাম আজকে তারা ওপেন লেটার লিখেছে, ফ্যান ক্লাব বা অর্গানাইজেশন মেবি, যে আপনি ইটস এ হাই টাইম আপনি নিজেকে পরিবর্তন করুন, না হলে প্লিজ টেক আ সাইড। তার কারণ ইস্টবেঙ্গল এরকম খেলা খেলেন, আর ইয়াং ট্যালেন্ট আমাদের যারা আছে, এটা নয় যে আমাদের টিম নেই, আমাদের ইয়াং, কালকে ব্যাঙ্গালোরে বিনীত ভেঙ্কটেশ গোল করে গেছে, আর আমাদের যারা ইয়াং ট্যালেন্ট তারা বেঞ্চ গরম করছে। এবং আমি রাইটফুলি বলছি যে পত্রটা আমি অনলাইনে দেখলাম, এই কথাগুলো আমরা ডুরান্ডের তৃতীয় ম্যাচের পর থেকেই লাগাতার আলোচনা করে আসছি, যে কোথাও না কোথাও কার্লোসের গন্ডগোল হচ্ছে। ইনফ্যাক্ট ডুরান্ডের সেকেন্ড ম্যাচ থেকেই আমরা আলোচনা করছি, ইস্টবেঙ্গল পরের পর গোল খাচ্ছে, নবিশ টিমগুলোর কাছে গোল খাচ্ছে। তা কোচকে কি সতর্ক করে লাভ হবে? কারণ কোচ নিজের একটা ধারণা দিয়ে খেলাচ্ছে। তো কি মনে হয়? দেখো, আমি শুনতে পাচ্ছ তো আমার কথা? পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ, দেখো, আমি মানে প্রথমে একটা কথা বলি, এই যে তুলনা, কোচ যে মর্গানের সঙ্গে নিজের তুলনা করেছেন, এই জায়গাটা দেওয়া, এটা একটা মানুষের কাছে কখন আসে? যখন তার পারফরমেন্স তার হয়ে কথা বলে না এবং তাকে নিজেকে নিজের হয়ে বলতে হয়। এই জিনিসটা মানুষের তখন আসে যখন সে একটু মানে অহংকারে ভোগে। এটা গেল একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি কোচকে নিয়ে নেগেটিভ কথা একমাত্র গতকাল ছাড়া কোনোদিন বলিনি। এবার কেন বলেছি নেগেটিভ কথা, তার একটা কারণ হলো, তুমি আগের মরশুমে কোচকে যে টিমটা হাতে দিয়েছিলে, সেই টিমের থেকে আমাদের এবছরের টিম কিন্তু ধারে ভারে অনেক বেশি এগিয়ে। আগের বছর উনি একটা পারফরমেন্স মোটামুটি করেছেন, আগের বছর উনি তাও কিছুটা স্ট্র্যাটেজি ফরমেশন অনুযায়ী খেলিয়েছিলেন, কারণ আগের বছর আমাদের অ্যাটাকিং সাইডটা অতটাও এবছরের মতন স্ট্রং ছিল না, তো আমরা কিছুটা হলেও ডিফেন্সিভ খেলেছি। এবছর আমাদের টিমে যথেষ্ট ভালো অ্যাটাকিং সাইড যেখানে রয়েছে, সেখানে এই ধরনের ডিফেন্সিভ ফুটবল খেলে প্রতিটা ম্যাচে আমরা যখন গোল খাচ্ছি, আমার মনে হয় ওনার এটা বহুদিন আগেই ভাবা উচিত ছিল। এই যে ধরো ডুরান্ডে ইস্টবেঙ্গলের যে ভরাডুবিটা হলো, ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে যে লাজংয়ের কাছে হারলো, তারপর যে প্র্যাকটিস সেশন হলো, তারপর তিনি ছুটি দিলেন, তিনি ছুটি থেকে আসলেন, তিনি আবার প্র্যাকটিস করালেন, লাভটা কি হলো দাদা?
আমরা তো ইস্টবেঙ্গল টিমকে যারা সাধারণ সমর্থক, আমরা যারা খেলাটা দেখলাম টিভিতে, আমরা তো ইস্টবেঙ্গলকে সেদিনের পর থেকে আজকেই ফার্স্ট টাইম দেখলাম। তো লাভটা কি হলো? খেলায় কি কোনো পরিবর্তন আসলো? আগের দিনও তুমি যদি দেখো লাজং এর সঙ্গে ম্যাচেও ডিয়ামান্টিকস মানে একটা বল পায়নি। ও মানে একদম তুমি যদি দেখো আগের ম্যাচে ও লাজং এর ম্যাচে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, কালকেও তাই হয়েছে। ডিয়ামান্টিকস আমি তোমাকে বলছি ও কিন্তু সুপার ফ্লপ যাবে যদি এই কোচ থাকেন। ডিয়ামান্টিকসকে যদি 4-3-3 একদম প্রপার নাম্বার 9 পজিশনে উনি খেলান, ডিয়ামান্টিকস খেলতে পারবে না। ডিয়ামান্টিকসের পাশে একটা প্লেয়ার লাগবে, ওর পাশে ডেভিড, জেসিন, টিকে এদের মতন প্লেয়ার লাগবে। এবার ডিয়ামান্টিকসকে আমরা খেলাচ্ছি, সেখানে দাঁড়িয়ে আমাদের অ্যাটাকিং মিডফিল্ডার যে প্লেয়ারটা বল বাড়াবে সেই প্লেয়ারটাই নেই। মাদি তালালকে নামানইনি উনি। আমি মেনে নিলাম যে অ্যাওয়ে ম্যাচ, হয়তো উনি 1 পয়েন্টের জন্য নেমেছেন, সবকিছু ঠিক আছে, তা বলে এতটা ডিফেন্সিভ? গাঙ্গুলিদা কালকে একটা কথা বলছিলেন যে আমরা 6 ম্যান ডিফেন্সে খেলেছি, একদমই তাই। তুমি যদি দেখো আমাদের কালকে যেটা মিডফিল্ড ছিল, জিকসন, সৌভিক এবং সল ক্রেসপো, প্রত্যেকটা প্লেয়ার ডিফেন্সিভ প্লেয়ার দাদা। অন্যান্য ম্যাচে সাউল কিছুটা অ্যাডভান্স খেলে, কালকে সেটাও খেলেনি। সৌভিক চক্রবর্তী দেখি একটু অ্যাডভান্স খেলছে। সৌভিক তার গোটা কেরিয়ারে ওই অ্যাডভান্স রোলে খেলেছে কোনোদিনও? এই ধরনের জিনিসগুলো কি বলতো, মানে একটা টাইম অবধি তুমি ওয়েট করতে পারো যে ঠিক আছে কোচ টাইম নিচ্ছেন, তিনি খেলাটা তৈরি করছেন নিজের মতো করে, তিনি স্ট্র্যাটেজি বানাচ্ছেন, প্লেয়ারদেরকে বোঝাচ্ছেন, বাট আলটিমেটলি লাভ তো কিছু হচ্ছে না। আমি কালকে একটা কথা বললাম, তোমরা অনেকদিন ধরে এক কথা বলছো যে হীরা মন্ডল ছেলেটা এত ভালো খেলছে সিএফএল এ। মানে ও যে টাইম থেকে, তুমি একটা জিনিস ভাবো, সিএফএল এ ও যখন থেকে আমাদের ফার্স্ট টিমে এসেছে, ওকে 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 আমরা কেউ চেঞ্জ করতে পেরেছি? হীরা মন্ডল কিন্তু সিএফএল এ ফার্স্ট টিমেই খেলে যাচ্ছে। আগের ম্যাচে হীরা মন্ডল সিএফএল এ কিন্তু চোট পেয়েছিল, চোট পাওয়ার পরেও কিন্তু ওকে খেলতে হয়েছে। এই এই ধরনের ডেডিকেশন যে প্লেয়ারদের মধ্যে আছে, তাকে আমরা খেলাচ্ছি না। তাকে আমরা মানে আমরা আমরা তাকে আইএসএল এ আনিই নি। যে টিম লিস্ট বেরিয়েছে সেখানে হীরা মন্ডলের নামই নেই। এরকম যদি টিম নির্বাচন হয়, লালচুন্নুঙ্গার মতো প্লেয়ারকে, লালচুন্নুঙ্গা তো আমি তো বলছি, লালচুন্নুঙ্গা কদিন বাদে দেখবে ফরওয়ার্ডে খেলছে, ও সব পজিশন খেলে নিচ্ছে, রাইট ব্যাক, সিবি, লেফট ব্যাক, সব পজিশন খেলে নিচ্ছে। তো মানে কি জানো তো, তুমি লাজং ম্যাচে তাও তুমি একটা বলতে পারবে যে টিমটা এই স্ট্র্যাটেজিতে খেলেছে কি দাদা। আমি কালকের ম্যাচটা নিয়ে ইস্টবেঙ্গল কিভাবে খেলেছে মানে এটা কেউ বলতে পারবে না। কোনো কোনো না কোনো স্ট্র্যাটেজি আছে, না কোনো প্লেয়ারের পারফেক্ট পজিশন জ্ঞান রয়েছে, কিচ্ছু নেই। প্লেয়াররা জানেই না কার কি রোল। একটা প্লেয়ার মানে জিকসন, সৌভিক, সাউল ক্রেসপো, এই যে মিডফিল্ডটা, শোনো, লিগের প্রত্যেকটা লিগের ম্যাচে যে টিম মিডফিল্ডকে যত বেশি জমাট করতে পারবে সেই টিম কিন্তু তত ভালো খেলবে, তাদের লিগ জয়ের সম্ভাবনা তত বেশি। আমাদের মিডফিল্ড তুমি যদি কালকে দেখো, মিডফিল্ডে আমরা কিচ্ছু করতে পারিনি। এটা অ্যাগ্রেসিভ ফুটবলের নামে যদি পরপর ফাউল করে মানে আমরা হলুদ কার্ড দেখতে থাকি, কোনো মানে হয় না। ইস্টবেঙ্গল এই যে অ্যাগ্রেসিভ ফুটবলটা, এটা ইস্টবেঙ্গল আগের বছর খেলেনি, কালকের ম্যাচ থেকে ইস্টবেঙ্গল খেলেছে, বাট এটা অ্যাগ্রেসিভ ফুটবলের যদি এই নমুনা হয় দাদা, এর থেকে মানে কি বলবো, মানে কালকে যেটা কালকে যে ম্যাচটা আমাদের সামনে হয়েছে, ওই ম্যাচে দাদা কোনো কোচ লাগে না, ওই ম্যাচ টিম এমনিই খেলতে পারে। তো এই ধরনের জিনিসগুলো যদি হতে থাকে, এত ভালো টিম দেওয়ার পরে ডুরান্ডে তিনি এতদিন টাইম পেলেন, তিনি একটা পারফেক্ট 11 হলো না, মানে তার দ্বারা এই জিনিসটা হলোই না যে একটা পারফেক্ট 11 আমি একদম আনলাম খুব সুন্দরভাবে, কিচ্ছু করতে পারলেন না। আমরা সবার আগের থেকে প্র্যাকটিস করে যাচ্ছি, কোনো প্লেয়ারদের মধ্যে কোনো কম্বিনেশনই নেই। তুমি ভাবো না, কালকে ডিফেন্সে হেক্টর উস্তে, হিজাজি মাহের, দুটো প্লেয়ারের মধ্যে কোনো কম্বিনেশন ছিল? সুদীপদা কালকে বলছিলেন তো, ওদের মধ্যে না কোনো কম্বিনেশন আছে না কিছু আছে। হেক্টর ইউস্তে তো অনেকদিন ধরেই খেলছে, লাজং ম্যাচের পর থেকে হেক্টর এখানে আসার পর থেকে প্র্যাকটিস টাইম তো অনেকদিন পেয়েছে। কোনো কম্বিনেশন হয়েছে ওদের মধ্যে হিজাজি মাহের আর ইয়েতে? কোনো কম্বিনেশন নেই, কিচ্ছু নেই। মানে মানে কি বলবো দাদা, এভাবে এভাবে যদি খেলাগুলো চলতে থাকে তো আবার ওই 9 কি 10 হবে। আমি জানি একদম। না কোচকে, মানে তুমি যে কোশ্চেনটা আমায় করলে যে কোচকে সতর্ক করে বা কোচকে বুঝিয়ে লাভ আছে কিনা, আমার মনে হয় দাদা লাভ নেই।
কারণ আগের বছরও যে খেলা আমরা দেখেছি, এবছর তো তার থেকেও খারাপ দেখছি এই টিম নিয়ে। ঠিক, একদম মানে টু মাচ, এটা টু মাচ, আমি এটুকুই বলবো। একদম পারফেক্ট। রাজস্বী একটা ঠিক জায়গায় হিট করেছে। আমি বিজয়দাকে ঠিক এখান থেকেই যাব। বিজয়দা, যেটা হচ্ছে যে এই ফ্যানরা যে চিঠি লিখেছে কোচকে, আমি পড়ছিলাম, খুব ইন্টারেস্টিং। আমি আবার বলতে চাই প্রসঙ্গটা। সেখানে একটা শব্দ আছে, ডিসজয়েন্টেড ফুটবল। সব থেকে বড় কথা, ইস্ট বেঙ্গল ফুটবল যারা খেলছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে 5 দিন আগে তারা খেলতে এসছে। মানে এটা হচ্ছে প্রি সিজন ফ্রেন্ডলি ম্যাচের প্রথম ম্যাচ দেখে মনে হচ্ছে। এই 5-6 দিন স্টার্ট করেছে প্র্যাকটিস, একটা ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে, জাস্ট গা ঘামিয়ে নেওয়া হচ্ছে, কে কোন পজিশনে আছে কিভাবে আছে সেটা দেখে নেওয়া যায়। কিন্তু ইট ওয়াজ অ্যাকচুয়ালি ম্যাচ যেটা ভারতের এখন সর্বোচ্চ লিগ যেটা বলা হচ্ছে, তার আমাদের দলের জন্য তার প্রথম ম্যাচ। তো আমার এটাই বক্তব্য যে ডিসজয়েন্টেড ফুটবলটা কি। মাঝখানে ডুরান্ট বেরিয়ে গেল, কালকে আমি লিখেছি মাঝখানে ডুরান্ট বেরিয়ে গেল। এতদিন প্রিসিজন হলো, তারপরে এরকম খাপছাড়া কেন? যে ডিফেন্সের সঙ্গে মাঝমাঠের সম্পর্ক নেই, মাঝমাঠের সঙ্গে অ্যাটাকের সম্পর্ক নেই। তাহলে তো সমর্থকরা রাইটফুলি বলা উচিত যে আপনি যে প্রিসিজনটা করিয়েছেন বা এখন যে প্র্যাকটিস গুলো করাবেন, এটা লাইভ স্ট্রিমিং দেখুক সমর্থকরা। বিভিন্ন যারা প্রাক্তন ফুটবলাররা আছে তারাও দেখুক কি প্র্যাকটিস উনি করান, কি স্ট্র্যাটেজি উনি করান। গোপনীয়তার লেখে লাভ কি হচ্ছে? বিয়দা, জয় ইস্ট বেঙ্গল। দেখো দেবদা, বিষয়টা দাঁড়িয়েছে কোথায় জানো তো? মানে মেন মানে কারণটা আমি যেটুকু বুঝি তাতে হচ্ছে, দেখো কোচ যেই ফিলোসফি বা যেই দর্শন নিয়ে উনি একটা ম্যাচ খেলাতে চান, বা পুরো সিজনটা উনি একটা ফিলোসফির উপর ভিত্তি করে খেলাবেন। তো বিষয়টা হয়ে গেছে, ওনার যে টিম নির্বাচনটা হয়েছে না, ওনার ফিলোসফির সঙ্গে কিন্তু ম্যাচ করে না। ওনার ফিলোসফি হচ্ছে ডিফেন্সিভ ফুটবল খেলবো, ডিফেন্সিভ খেলে আমি কাউন্টার অ্যাটাক খেলবো। কিন্তু আমাদের টিম তৈরি হচ্ছে অ্যাটাকিং টিম, আমাদের টিমের প্লেয়াররা হচ্ছে অ্যাটাকিং, যেখানে কিন্তু ডিফেন্সিভ রোলটা খুব কম থাকবে। তো ওনার এই দর্শন থেকে উনি তো বেরোতে পারছেন না, তাহলে সেই টিমটাকে উনি খেলাবেন কি করে? ওনার কাছে তো অ্যাটাকিং কোনো স্ট্র্যাটেজি আমি দেখতে পেলাম না। যে অ্যাটাকিং স্ট্র্যাটেজি কি হয়, আমরা নিজেদের মধ্যে বল খেলবো, পাস খেলে বিল্ড আপ করবো, বিল্ড আপ করে আমরা ডিফেন্স সেরা থ্রু করবো বা ক্রস করবো সাইড থেকে। অ্যাটাকিং খেলা এটা, কন্টিনিউয়াস প্রেসার করবো, অপোনেন্টকে মাঝ মাঠে আমরা আটকে দেবো, দিয়ে আমরা সেখান থেকে খেলা বিল্ড আপ করবো। কিন্তু উনি খেলাতে চাইছেন আমাদের বক্সের মধ্যে এসে ওদের অ্যাটাক শেষ হবে, সেইখান থেকে আমরা খেলা শুরু করব। এই দর্শনের সঙ্গে এই টিম যায় না, মেন কথা হচ্ছে এটা। তো কোচকে সতর্ক করার ব্যাপারটা কি আসলো? কোচকে সতর্ক করে কোনো লাভ নেই, ওনাকে বলতে হবে যে আপনি তাহলে স্ট্র্যাটেজি ঠিক করুন। উনি তো ডিফেন্সিভ ফুটবলের বাইরে যেতে পারবেন না। গত বছর সারাটা সিজন দেখলাম, এবছর ডুরান্টটাও দেখলাম, এএফসি কাপের ম্যাচটাও দেখেছি, ব্যাঙ্গালুরুর সঙ্গে প্রথম কালকে আইএসএল এর ম্যাচ শুরু হলো সেটাও দেখলাম। উনি কিন্তু তার দর্শনের বাইরে যেতে পারলেন না। অথচ আমরা ইয়েতে শুনলাম যে এবছর আমরা অ্যাটাকিং ফুটবল খেলবো, আর হচ্ছে কি আরেকদিন বলেছিলেন যে আমরা ফিজিক্যাল ফুটবল খেলবো। তো ফিজিক্যাল ফুটবল খেলে যদি প্রথম ম্যাচে 4টে হলুদ কার্ড আর একটা লাল কার্ড দেখতে হয়, এবার নেক্সট ম্যাচটা আমাদের আছে কেরালার সঙ্গে অ্যাওয়ে ম্যাচ, সেখানে আমাদের ভারতীয় সেন্টার ব্যাক কে থাকবে যদি হিজাজি আর হেক্টরের মধ্যে কেউ একজন চোট পেয়ে যায়? অলরেডি দুজনেই একটা করে কালকে হলুদ কার্ড হয়ে গেছে। কালকে যদি কেউ পরের দিন খেলতে গিয়ে 10 মিনিটের মাথায় হিজাজি বা হেক্টরের মধ্যে কেউ একজন চোট পেয়ে গেল, তাহলে দ্বিতীয় সেন্টার ব্যাকটা আমাদের কে? কেউ নেই। ওই গুরসিমরত সিং গিল আছে, ওকে নামাতে হবে, যার উপর কোনি ভরসাই করতে পারেন না আজ পর্যন্ত। ওকে কখনো সেন্টার ব্যাকে খেলানোই হয়নি, অথচ ও সেন্টার ব্যাক। তো এই টিম নির্বাচনের কিছু ভুল আমার মনে হয় আছে, যেটা আমাদের ডিফেন্সে রয়েছে। 2 নম্বর হচ্ছে কোচকে কিন্তু
মানে সতর্ক করার ব্যাপারটা যেটা আমরা বলছি না, যে দেখো আজকে প্রথম ম্যাচ দেখে কিন্তু এত সমালোচনার ঝড় উঠে গেছে, যেটা গাঙ্গুলি দাও বললো, তুমিও বললে যে কোনো এক ফ্যান ক্লাব থেকে চিঠিও গেছে। আর দুটো তিনটে ম্যাচ যদি উনি এরকম খেলান না, ওই কালকে আমি মানে অ্যাজ আর্লি আমি কথাটা বলেছিলাম যে গো ব্যাক কোয়াড্রাত, তো দু তিনটে ম্যাচের পরে কিন্তু সমস্ত ফ্যান ফোরাম থেকে এই কথাটাই উঠবে যে গো ব্যাক কোয়াড্রাত। মানে এবং দেখো আলটিমেট, এবং বিজয়রা যেটা বলেছে যে শব্দে গিয়ে লাভ নেই। গো ব্যাক কোয়াড্রাত মানে গো ব্যাক কোয়াড্রাত আমরা কেন বলতে চাইছি? আমরা বলতে চাইছি এই একটা প্যাথেটিক ফুটবলকে সহ্য করা যাচ্ছে না। তাই জন্যই আমরা বলতে চেয়েছি ডোন্ট টেক দ্য হ্যাঁ ওয়ার্ড, টেন্সটাকে বোঝা উচিত। মানে অ্যাকচুয়ালি কি হয়, দেখো আমরা ইস্ট বেঙ্গলের সমর্থক, তো আমরা দীর্ঘদিন ধরে সাফল্য না পেয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এবছর আমাদের ম্যানেজমেন্ট এবং ইনভেস্টার একটা এত সুন্দর টিম দেওয়ার পরে যদি সেই টিমের থেকে আমরা প্রথম খেলা দেখার পরে মনে হয় যে সেই টিম থেকে রেজাল্ট আসবে না, তখন অটোমেটিক্যালি আমাদের কিন্তু প্রত্যেকটা সমর্থকের মনের মধ্যে কিন্তু একটা দুঃখের জায়গা তৈরি হয়েছে। যেমন সাফল্য পেলে আমরা যখন সুপার কাপ জিতেছিলেন কার্লোস কুয়াদ্রাত, আমরা র্যালি করে কাপটা নিয়ে গেছিলাম এবং এয়ারপোর্ট থেকে ওনাকে মানে একটা রাজকীয় সম্বর্ধনা দিয়ে আমরা সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে যদি সেই রেজাল্টটা আমরা না পাই, স্বাভাবিকভাবেই সেই দায়ভারটা কিন্তু কোচের ঘাড়ে গিয়েই পড়বে। তো আমার বক্তব্য এটা নয় যে এই মুহূর্তেই কোচ চেঞ্জ করে দাও, কোচকে তার স্ট্র্যাটেজিগত মানে টিমটাকে দিয়ে কিভাবে খেললে পরে সাফল্য আসবে উনি প্রথম সেটার চেষ্টা করুন। কি আমাদের মূল উদ্দেশ্য মানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের টিমের সাফল্য, আমরা জয়ের সরণিতে ফিরে আসব, আমরা একটা ভালো জায়গায় আইএসএল এ থাকবো শুরু থেকেই, এইটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। এবার এটা নিতে গেলে কিন্তু যে আমাকে কালকের একটা ম্যাচ দেখার পরেই কোচ চেঞ্জ করে দিতে হবে, আমি কিন্তু তার পক্ষপাতী নই। ওনাকে একটা টিম দেওয়া হয়েছে, ওনাকে একটা টাইম দেওয়া হয়েছে, উনি একটা বছর ধরে একটা টিমের পিছনে খাটনি করেছেন, কাজ করেছেন, প্লেয়ার সিলেকশন করেছেন, তাদের নিজের মতন করে তৈরি করার চেষ্টা করেছেন। হতে পারে হয়তো দুটো ম্যাচের পরে উনি হয়তো তার যে চিন্তা ভাবনা বা স্ট্র্যাটেজিটা আছে সেটা কাজ করা শুরু করলো। তো ওনাকে আরো কিছু ম্যাচ, 4-5টা ম্যাচ হয়তো কি 6টা ম্যাচ আরো ওনাকে সময় দিতে হবে, কোচ চেঞ্জ করার সময় এখনো আসেনি। আইএসএল একটা লম্বা লিগ, 22খানা ম্যাচের লিগ, 6টা ম্যাচে ওনাকে যদি আমরা দিয়ে যদি রেজাল্ট আসা শুরু করে, তখন কিন্তু আমাদের এই কুয়াদ্রাতকে দিয়েই আমাদের তাহলে সাফল্য আসবে। আমরাই তখন বলবো, আমরাই তখন কিন্তু কুয়াদ্রাতকে নিয়ে বলবো যে হ্যাঁ উনি খুব ভালো দর্শনের টিমকে খেলাচ্ছেন, আমরাই সাপোর্ট করব। কিন্তু কালকের খেলা দেখে যেটুকু মনে হচ্ছে এবং বিগত 1 বছরের খেলা দেখে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে মানে খুব বেশি মানে আশা এই মুহূর্তে আমি করতে পারছি না। কিন্তু টাইম সময় সেটা বলবে কি হবে। তো সেই সময় গিয়ে সেই দাবিটা ওঠাটাই বাঞ্ছনীয়। এই মুহূর্তে আমরা যেরকম সবাই কোচের পাশে ছিলাম, কোচের পাশে আরো কিছু ম্যাচ আমরা থাকবো, আরো কিছুদিন সময় দেবো আমরা কোচকে, কারণ আলটিমেট আমাদের টিমের সাফল্যটাই হচ্ছে মেন কথা। তার মধ্যে ম্যানেজমেন্ট একটা বৈঠক করুক, ম্যানেজমেন্ট ক্লাবের যে চিন্তা ভাবনা, সমর্থকদের চিন্তা ভাবনা, সেটা তো আমাদের ক্লাবের ম্যানেজমেন্ট খুব ভালো মতন জানে। সেটা ওনাকে ভালো করে আরেকবার রিমাইন্ড করে দেওয়া হোক, রিমাইন্ড করে দিয়ে উনি যদি সেই সাফল্যটা আমাদের এনে দিতে পারে কুয়াদ্রাতে, আমার কেন আমার মনে হয় না কোনো সমর্থক কুলের কারো একজনের অসুবিধা থাকবে, কারণ আলটিমেট মোটোটা হচ্ছে আমাদের সাফল্য। ঠিক বিজয়দা ঠিক যেরকম বললো, দেখুন আইএসএল এ প্রথম আইএসএল মানে আমাদের জন্য প্রথম আইএসএল এ ছিল রবি ফাউলার, তারপরে ম্যানেলো ডিয়াজ বলে একজন এসেছিলেন পরের আইএসএল, তারপরে রিভেরা এসেছিলেন মাঝপথে, মাঝে রেনেডি সিং কোচ ছিলেন, অন্তর্বর্তীকালীন কোচ, তারপরে স্টিফেন কনস্ট্যান্টাইন কোচ ছিলেন। এরপরে এলেন কার্লোস কুয়াদ্রাত, এবং এটা একদম ঠিক কথা, কার্লোস কুয়াদ্রাত এতজনের পরে এই প্রথম দ্বিতীয় বছরটা পাচ্ছেন, এটা একদম ঠিক কথা, অস্বীকার করা যায় না। কোচ নিয়ে ইস্টবেঙ্গল ভুগেছে, সেটার কারণ যে শুধু ইস্টবেঙ্গল তা মাঠের বাইরের পরিবেশও রয়েছে, ইনভেস্টরের সঙ্গে লাগাতার গন্ডগোল চলেছে, শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ইনভেস্টর চেঞ্জ হয়েছে, মানসিকতা চেঞ্জ হয়েছে। ইমামি অ্যাজ এ ইনভেস্টর সুন্দরভাবে কাজ করার চেষ্টা করছে তাদের ক্যাপাসিটি অনুযায়ী। এখন যে কোচ
সে নিজে বলছে আমার দ্বিতীয় বর্ষ, কিন্তু প্রথম বর্ষের থেকেও খারাপ ভাবে সে শুরু করেছে। এই জায়গাটা কনসার্নিং। কোচ বদল করো, এইরকম আওয়াজ হয়তো অনেকে আবেগে তুলতে পারে, কিন্তু এটাতে কোন রকম কোনো কিছু ভালো রেজাল্ট দেবে না। কার্লোসকে নিজেও বুঝতে হবে যে তাকে টিমটাকে অনেক কনসেন্ট্রেট করতে হবে, এবং একটা গুরুত্বপূর্ণ সময় চলে গেছে। রেজাল্ট কিন্তু আমরা পেলাম না, আইএসএল এর ফার্স্ট ম্যাচ চলে গেছে, যখন সকল টিম আমাদের পরে শুরু করেও রেডি হয়ে গেছে। এবং সব থেকে বড় কথা, যে ইয়াং ট্যালেন্ট আমাদের রয়েছে, প্রত্যেকটা টিমই একটা দুটো করে ইয়াং ট্যালেন্ট 11-এ ব্যবহার করছে, আমরা কেন ব্যবহার করছি না? আমি কালকে অনেক রেগে গিয়ে বলেছি নন্দ মহেশ আমাদের লায়াবিলিটি এই মুহূর্তে মনে হচ্ছে, কিন্তু নন্দ মহেশের বিকল্পতে রয়েছে আমাদের কাছে। সায়ন রয়েছে, বিষ্ণু রয়েছে, আমান সিকে রয়েছে, মার্ক জো রয়েছে। এছাড়া আরো প্লেয়ার রয়েছে আমাদের রিজার্ভ টিমে। ডুরান্ডে কোচ আজাদ ফাহিমকে ইউজ করেছে। তো আমরা যদি একটু সাহসী হতে না পারি, তাহলে কি সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো? কালকে আমরা দেখেছি 70 মিনিটের পর পিভি বিষ্ণু এবং আমান সিং নেবে ডিফারেন্সটা ক্রিয়েট করেছে। ডেভিডকে মনে হচ্ছে যে কোথাকার কোনো প্লেয়ার, তার ট্যালেন্টই আমরা বার করে আনতে পারছি না। সমস্যা এইখানে। আমার মনে হয় যেখানেই কোচের সমালোচনা হচ্ছে, এই জায়গাটা দিয়ে ধরেই সমালোচনা হচ্ছে। কেউ হয়তো বুক বাজিয়ে বলছেন না এই কোচ চলবে না, হয়তো বলে থাকি আবেগবশত বলছে, কিন্তু রেকটিফিকেশনের জায়গাটা সবাই চাইছে। আমি আলোচনার শেষ দিকে সঞ্জীব গাঙ্গুলিকে বলবো, দাদা 1, 2, 3 করে আপনার কি মনে হয় হোয়াট ইজ দ্য ওয়ে আউট ইন সিচুয়েশন বলুন। দেখো দেবময়, রাজশ্রী একটু আগে একটা কথা বলছে যে ডায়মন্ড টেকার্স যখন ডায়মন্ড টেকার্সের খেলাটা যদি দেখো, ও নিচ থেকে খেলতে বেশি পছন্দ করে। বক্স স্ট্রাইকার হলো কিন্তু নিচ থেকে খেলাটাকে প্রেফার করে বেশি। এবং আমরা এখানে আলোচনা করেছি আমাদের কিন্তু যদি ডায়মন্ড টেকার্সকে না হতো একটা বক্স স্ট্রাইকার দরকার, এটা আমরা আলোচনা করেছিলাম। কিন্তু এই বক্স স্ট্রাইকের অভাবটা কিন্তু কালকে চোখে দেখা গেছে, কেন ডেভিডকে প্রথম থেকে নামায় না। আমাদের কিন্তু স্ট্রাইকার বলতে ডেভিডই একমাত্র। ডায়মন্ড টেকার স্ট্রাইকার হলো ডায়মন্ড টেকার নিচ থেকে খেলতে পছন্দ করে। সেক্ষেত্রে তুমি যদি ক্লেটনকে টিমে রাখো, সেক্ষেত্রে দুজনকে একসঙ্গে খেলা খুব মুশকিল। এবার ওয়ে আউট বলতে গেলে দেবকুমার প্রথমেই বলতে হবে কোচকে কোচের মাইন্ডসেট থেকে বেরোতে হবে। কোচকে এটা আন্ডারস্ট্যান্ড করতে হবে, উই নিড 3 পয়েন্ট, নট 1 পয়েন্ট। উই হ্যাভ টু প্লে ফর 3 পয়েন্টস, নট ফর 1 পয়েন্ট। সেই অনুযায়ী টিম সাজাতে হবে। কোচ যদি নিজের রিজিডিটি থেকে না বেরোয়, তাহলে কিন্তু ক্যানট এক্সপেক্ট গুড রেজাল্ট। সিম্পল থিং। তুমি ঘরের মাঠেও 6 ডিফেন্ডার নিয়ে খেলবে, বাইরেও 6 ডিফেন্ডার নিয়ে, তোমার একটা নিয়ে চিন্তা করো, আমাদের অ্যাটাকার কোথায়? 4 জন হচ্ছে অ্যাটাকার। নিউমেরিক্যাল সুপ্রিমেসি তো আমাদের থাকছেই না। ফুটবলে একটা কথা আছে নিউমেরিক্যাল সুপ্রিমেসি, ইংরেজিতে একটা কথা আছে। নিউমেরিক্যাল সুপ্রিমেসি থাকছে কোথায়? নিউমেরিক্যাল সুপ্রিমেসি রাখতে গেলে 5-5 করতে হবে, 5 অ্যাটাকার 5 ডিফেন্ডার রাখতে হবে তোমাকে। 5 মিনস 4 ডিফেন্ডার 1 জন ডিফেন্সিভ হাফ। নলে কিন্তু তুমি, হ্যাঁ বলো। হ্যাঁ, নলে কিন্তু যেহেতু আমরা হ্যাঁ বিস্তারিত আলোচনার জায়গাতে নেই, বিস্তারিত আলোচনা আপনার ইস্টবেঙ্গল আড্ডায় রাত্রিতে শুনবেন। হ্যাঁ সেটাই এই বলছি বিষয়টা তোমাকে। আমরা আমি যথেষ্টই আমি আগ্রহী। এক কথায় বলে দিই, সেটা হচ্ছে তোমার কোচের মাইন্ডসেটকে চেঞ্জ করতে হবে। কোচকে অ্যাগ্রেসিভ হতে হবে, অ্যাগ্রেসিভ ফুটবল। যেটা বিজয় বললো, আমাদের এটা অ্যাটাকিং টিম, ভাই অ্যাটাকিং খেলো না। পরে তো আমি ডিফেন্সের প্লেয়ার নামিয়ে ডিফেন্সকে ব্লক করতে পারবো। আমি যদি 2 গোল করে দিই, আমি পরে প্লেয়ার নামিয়ে ব্লক করতে পারবো। প্রথম থেকে আমি ডিফেন্সিভ খেলবো আর টিমকে অ্যালাউ করবো। এই 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 জোন থেকে বেরোতে হবে, তবেই তুমি সাকসেস হবে। নইলে বাবা খুব মুশকিল আছে। একদম, থ্যাংক ইউ বিজয় দা। 2 মিনিট আমাদের ওয়ে আউট। দেখো ওয়ে আউট হচ্ছে
কোচকে তার স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে তার টিমের হাতে কি কি প্লেয়ার আছে সেইটা দেখে। আমার কাছে যদি থাকে সমস্ত অ্যাটাকিং প্লেয়ার, আমাকে তাহলে সেই মুডে যেতে হবে। মোড এবং স্ট্র্যাটেজি এই দুটো যখনই এক হবে তখনই কিন্তু সাফল্য আসবে, তার আগে সাফল্য আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের কাছে যে ধরনের ট্যালেন্টেড জুনিয়র প্লেয়াররা আছে না, তাদেরকে কিন্তু সময় 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 দিতে হবে, ইউজ করতে হবে। ওই 5 মিনিট 4 মিনিট করে ইউজ করলে হবে না। দেখো প্রত্যেকটা টিমের কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে ফুল টাইম গেম টাইম পায়। কালকে যে বিনীত বলেছে এটা গোল করলো, তো ইয়ংগেস্ট প্লেয়ার ব্যাঙ্গালোরে যে গোল করলো, তাহলে সেইখানে যদি সে প্রথম থেকে খেলে গোল করে একটা ম্যাচ জেতায়, আমরা কেন বিষ্ণু আজকে সিনিয়র হয়ে গেছে টিমে বলতে গেলে, তাহলে বিষ্ণুকে প্রথম থেকে কেন চান্স দেওয়া হবে না? ওইখানে উনি একটু দেখুন। আজাদ আছে, আজাদকে নিয়ে আসো। সবার আগে সবচেয়ে বেশি দরকার হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে হীরা মন্ডলকে আইএসএল টিমে ইনক্লুড করতেই হবে। প্রয়োজন হলে পরের ম্যাচ থেকে হীরা মন্ডল ফার্স্ট ইলেভেনে থাকবে, যেহেতু আমাদের ডিফেন্স কমজোরি। সেখানে হীরার মতন প্লেয়ার এখনো সিএফএল খেলছে এবং টিমের বাইরে রয়েছে, অথচ চোট পাওয়া প্লেয়ার। প্রভাত লাকড়াকে আমরা এবছর সই করেছি, সিজনের শুরু থেকে সে চোট আজকে 3 মাস 4 মাস হয়ে, তাহলে সেই ধরনের চোটের প্লেয়ারকে তার পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা কি হলো যে একটা প্লেয়ার মরশুমের শুরু থেকে চোটের জন্য বাইরে বসে আছে? এগুলো তো দেখা উচিত। একদম একদম সঠিক বলেছেন বিজয়দা। এই ফিটনেসের জায়গাটা একটা বড় প্রশ্ন চিহ্ন, এবং আমি গাঙ্গুলিদার একটা কথা ধার করে রাজশ্রীর কাছে যাব। গাঙ্গুলিদা বলতেন আমাদের এলিমিনেট করার মতো প্লেয়ার নেই। গত বছর বলতেন নন্দ মহেশকে দেখে আমার মনে হচ্ছে না যে তারা এলিমিনেট করে বক্সে ঢুকতে পারে, একবারও মনে হচ্ছে না। এলিমিনেট করতে পারে বিবি বিষ্ণু, এলিমিনেট করতে পারে মার্ক জো, এলিমিনেট করতে পারে আমান সিকে এবং সায়ন ব্যানার্জি। তাদের প্লেইং ইলেভেনে আনতে হবে, কারণ কুয়াদ্রার যে উইং নির্ভর ফুটবলটা খেলে, সেই ফুটবল এই মুহূর্তে নন্দ মহেশকে দিয়ে হবে বলে আমার মনে হয়, অন্তত প্রথম দলের ক্ষেত্রে। এটা আমার ব্যক্তিগত ধারণা। ঠিক হয়ে যাবো রাজশ্রী, 1 মিনিট দিতে পারবো। হোয়াট ইজ দ্য ওয়ে আউট? দেওমাদা, ওয়ে আউট খুব টাফ। মানে ইন ফিউচার কি হবে বলা খুব মুশকিল। আমার আরেকটা জিনিস খুব যেটা ভয় লাগছে সেটা হচ্ছে যে নেক্সট ম্যাচে তুমি ভাবো রাকিবের এগেনস্টে কিন্তু নোয়া সাদোই থাকবে। তো তোমাকে এই সিচুয়েশনটা ভাবতে হবে, মানে কি হতে চলেছে নেক্সট ম্যাচগুলোতে। এবার দেখো কি জানো তো, আমি না বহু ওয়েট করেছি, মানে এই পুরো আগের মরশুম, তারপর ডুরান্ড কাপের লাস্ট ম্যাচের পরে একটা আশা করেছিলাম যে কোচ হয়তো নিজের স্ট্র্যাটেজির বাইরে বেরোবেন, তিনি হয়তো অ্যাটাকিং ফুটবলটা খেলবেন। এবার অ্যাটাকিং ফুটবল যতদিন না খেলবে, তুমি দেখো ডিফেন্সিভ ফুটবল নিয়ে ইন্ডিয়ান সার্কিটে এ ধরনের লিগের মধ্যে খেলা না খুব টাফ দাদা। তোমার এমন কিছু প্লেয়ার লাগবে যারা প্রচন্ড স্পিডে অপারেট করতে পারবে উইং দিয়ে। তো সেই খেলাটা আমরা সেটাও খেলছি না, তো এইভাবে চললে খুবই টাফ। আমি জানি না কি হবে, বাট মানে কি বলবো, যে কোচ যদি একটু অ্যাটাকিং খেলে তো খুবই ভালো, এর বাইরে আর মানে আর কিছু না, এটুকুই। একদম, থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল বলছি, আর বলছি রাত্রিরে ইস্ট বেঙ্গল আড্ডায় আমাদের সঙ্গে যোগ দিন। আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর একটা কথা বলি, যারা এখনো সাবস্ক্রাইব করেন, ভুলে গিয়েছেন বা করব ভাবছেন, তারা দেরি করবেন। জাস্ট সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে প্রেস করে দিন। নোটিফিকেশন পাবেন আমরা যখন লাইভ করছি বা অনুষ্ঠান করছি। ভালো থাকবেন। রাত্রিরে ইস্ট বেঙ্গল আড্ডায় দেখা হচ্ছে।